দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সঙ্গে আছে আমি মজুমদার জুয়েল। যাদের অবহেলায় চুরি হয়েছিল রিজার্ভ, তাদের হাতেই আবারও তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের অর্থ খোয়ানোর অপরাধে যাদের সাজা হওয়ার কথা ছিল, তারাই এখন বসেছেন কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন এবং মানব সম্পদ সহ স্পর্শকাতর বিভাগের শীর্ষ পদে। বিশেষজ্ঞরা বলছেন, দুষ্কৃতিকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া দুঃখজনক। আর এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী। আরেক কর্মকর্তা মেজবাউল হক। তার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, SM রেজাউল করিম, GM আবদুল্লাহ সালেহিন, শেখ রিয়াজউদ্দিন, এখলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের। এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক RCBCর তৎকালীন ম্যানেজার মায়া দেগোইতোর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়? আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলেন, তারাই আবার এখন বহাল হয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক রয়েছেন গুরুত্বপূর্ণ 9টি বিভাগের প্রধানের দায়িত্বে। আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার, সেই দীপঙ্কর চৌধুরী পদোন্নতি পেয়ে এখনও বহাল তবিয়তে ব্যাংকের আইটি বিভাগে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে ন্যাক্কারজনক ঘটনার যারা জন্ম দিয়েছিল, তাদের ওপরই অন্তর্বর্তী সরকারের আস্থা রাখার ঘটনা দুঃখজনক। প্রমোশন বা যে প্রক্রিয়াটা যারা করে, তারা হয়তো ওই সাথে বেনিফিশিয়ারি। যাদেরকে দেশ ত্যাগ করার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা দরকার ছিল। অথবা এইসব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আলামত মোসা বা ইনভলভ অ্যাক্টিভিটিস ইনফোর্স করার মতো জায়গা যেখানে নাই, সেই সব জায়গায় তাদেরকে সরায় রাখা, এটা আমি মনে করি। বিতর্কিত এসব কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে। রিজার্ভ চুরির তদন্তে যাদের নাম এসেছে, তারাই এখন বসেছেন গুরুত্বপূর্ণ পদে। এ বিষয়ে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যদি মানব সম্পদ বিভাগ সহ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও তথ্য দেওয়ার জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল হক, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনটা দেখলাম, এর বাইরের তথ্য যদি জানতে চাই, সেটা হচ্ছে আহসানুল মনসুর দায়িত্ব নেওয়ার পরে, গভর্নর হওয়ার পরে তো উনি সংস্কার অনেক কিছু করছেন। এই জায়গাটা কি ওনার দৃষ্টি নাই? আপনারা কি কোনো প্রশ্ন করেছেন তাকে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে সবসময়ই কথা বলার চেষ্টা করি এবং যখন সরকার পরিবর্তন হয়, এর আগে যেহেতু রিজার্ভ চুরির যে তদন্তের কাজটি হচ্ছিল না, আপনি জানেন যে CIDকে দায়িত্ব দেওয়ার পরে প্রায় 9 বছরেও তারা এই তদন্ত প্রতিবেদন এখনও দাখিল করতে পারেনি। তখন পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এই তদন্তটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং রিজার্ভ চুরির যে প্রকৃত রহস্য উন্মোচন করা যায়, সেই বিষয়টি নিয়ে সর্বমহল থেকে একটি আশা ছিল। কিন্তু এখন পর্যন্ত সেই অগ্রগতি দেখা হয়নি। এর বিপরীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে CID এই 5 আগস্টের পরে কিছু কর্মকর্তাকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ বাইরের কিছু কর্মকর্তা সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে তাদের পাসপোর্ট ব্লক করে দেয়। তো এই ঘটনাটার পরে সবারই একটি প্রত্যাশা ছিল যে আসলে এই যাদের নাম এসেছে তাদেরকে নজরদারিতে আনা হবে, অ্যাটলিস্ট তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে একটি
জবাবদিহিতার মানে মধ্যে কম আনা হবে। গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে দেবে, কিন্তু সেটা উল্টো কাজ হয়েছে। জি জি, কিন্তু উল্টো ঘটনাটি ঘটেছে এবং বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে তাদেরকে এত বেশি এমন গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা রয়েছে, এবং এখন কর্মকর্তাদের অভিযোগ হচ্ছে যেই চক্রটি এই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ছিল, তারাই এখন এই মানব সম্পদ বিভাগের এই প্রধানের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আবার দখলে নিচ্ছেন। এর মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে যে অসন্তোষ, এবং তারা বলছেন যে এই কাজটি যদি চলতে থাকে তাহলে তাদের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সেটি বিনষ্ট হতে পারে। আর আমরা বিশ্লেষকদের সাথে যে কথা বলেছি তারাও বিস্ময় প্রকাশ করেছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। প্রথম থেকেই তদন্তটিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুদক এই তদন্তটি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে, কিন্তু আগে থেকে কিন্তু দুদককে একটু জানতে চাই যে দুদক তদন্ত করবে, এখন এর আগে সিআইডি করেছে, সেটারও কোনো সুরাহা করতে পারে নাই, কিন্তু তদন্ত অভিযোগ হলেই যে সে অভিযুক্ত তাও কিন্তু নয়, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। তো তদন্ত ত্বরান্বিত করার জন্য কোনো উদ্যোগ কি দেখতে পেয়েছেন এখন পর্যন্ত? তদন্তের উদ্যোগ ত্বরান্বিত করার জন্য তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। যেটি দেখেছি সেটি হচ্ছে যে দুদক আসলে তদন্তের জন্য এগিয়ে এসেছে। অনেকেই মনে করছেন যে আসলে সিআইডি যেহেতু দীর্ঘ সময় ধরে এই তদন্তের মাধ্যমে ঘটনাকে উদ্ঘাটন করতে পারেনি, তো দুদক যদি এই কাজটি শুরু করে তাহলে হয়তো তারা এই তদন্তটি যথাযথভাবে করতে পারবেন। কিন্তু যে ফরাসউদ্দিনের যে তদন্ত প্রতিবেদন যেটা ছিল, যেটি এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে যেটি হয়েছিল, সেটিও কিন্তু এখন আলোর মুখ দেখেনি এবং সেই তদন্ত প্রতিবেদনটি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সেখানেও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের গাফিলতি এবং তৎকালীন যে সরকারের শীর্ষ মহলের একটি ইন্ধনেই এটি রিজার্ভ চুরি হয়েছে এরকম একটি প্রতিবেদন সেখানে ওনার যে ফাইন্ডিংস সেখানে ছিল। এবং আমরা যে দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে তদন্ত দল এখানে এসেছিলেন তারাও বলেছেন যে সরকারের শীর্ষ মহলের একেবারে তাদের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার মতো ঘটনাটি ঘটা সম্ভব নয়। তো সেখানে যেই কাজটি করা হয়েছিল, যে তদন্ত প্রক্রিয়াটিকে এমনভাবে শুরু করা হয়েছিল যে এটি সিআইডি ছাড়া আর কেউ কাজ করতে পারবে না, দুদককে একেবারে অন্ধকারে সরিয়ে রাখা হয়েছিল। এখন দুদক এগিয়ে এসেছে, তো প্রত্যাশা করা যায় যে এখানে একটি অগ্রগতি হবে। কিন্তু মানে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে যারা অভিযুক্ত তাদেরকে যেভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আবার একটি শঙ্কা দেখা যাচ্ছে যে আসলে পরিবর্তিত পরিস্থিতি এই তদন্তটি আবারও আসলে সে আগের মতো বাধাগ্রস্ত হতে যাচ্ছে কিনা, ঝুলে পড়বে কিনা, বা মানে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর একটা শঙ্কা রয়েছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা রেদনুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম এবং নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি এবং ডাক্তার মাহমুদুল সহ বিতর্কিতদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। যুব অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচির পর বিক্ষোভকারীরা দুদক চেয়ারম্যানের কাছে সরকারের অভ্যন্তরে যে কোনো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স থাকার দাবি তোলেন। পরে ব্রিফিংয়ে দুদক জানিয়েছে, দুই উপদেষ্টার এপিএস এবং ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় মার্চ টু দুদক কর্মসূচি। যুবক অধিকার পরিষদের ব্যানারে এই কর্মসূচি থেকে সরকারের উপদেষ্টাদের যেসব পিএস, এপিএস এবং ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। মিছিলটি সেগুনবাগিচা দুদকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। সরকারের উপদেষ্টারা যদি এই অবাধ দুর্নীতির তারা সহযোগিতা করতে থাকে, তাহলে আমরা একটাই দাবি জানাবো, এই উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিতে হবে। বিক্ষোভকারীদের প্রতিনিধি দল পরে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে বলেন, যারা দুর্নীতিতে জড়িয়েছেন তারা জুলাই অভ্যুত্থানকে বিতর্ক করতে চাইছেন। যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস, এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক,
সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন। বিকেলে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, এসব বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত, তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত। আদিত্য আরাফাত, একটু গোয়েন্দা কার্যক্রম শুরু করছে দুদক, এই কথাটা একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে গোয়েন্দা কার্যক্রম আবার কি? এটি আপনাকে জানাতে চাই, এটা অনুসন্ধান শুরু হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে দুদক যদি কোনো কিছু অনুসন্ধান শুরু করে থাকে, বড় কোনো ব্যক্তি বা বিশেষের ক্ষেত্রে দুদকের একটি গোয়েন্দা ইউনিট রয়েছে এবং সেই গোয়েন্দা ইউনিট প্রাক অনুসন্ধান বলা হয়, অর্থাৎ অনুসন্ধান কার্যক্রম শুরু করার আগে প্রাক অনুসন্ধান করে থাকে, যেটি আসলে গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম বলা হয়ে থাকে। এবং সেই গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রমে যদি কোনো অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং সেই সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে এটি কমিশনে গোয়েন্দা টিম একটি প্রতিবেদন দিয়ে থাকে এবং সেই প্রতিবেদনে বলা হয়ে থাকে যে এই বিষয়ে অনুসন্ধান করা যেতে পারে এবং সেই অনুযায়ী পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেয় যে কোনটি অনুসন্ধান করা যাবে, কোনটি অনুসন্ধান করা যাবে না। এবং তবে প্রতিবেদনের ভিত্তিতে যদি প্রতিবেদন পেয়ে থাকে যে এখানে যে অভিযোগ আছে, অভিযোগের সংশ্লিষ্টতা আছে এবং সেই ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়ে থাকে। আর যে বিষয়টি আজকে মার্চ পর দুদক যেটি আজকে করা হয়েছে এবং সেখানে আজকে বেশ কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বেশ কয়েকজনের নামে অভিযোগ দিয়েছেন এবং সেই অভিযোগে তারা বলেছেন যে এই যে দুই উপদেষ্টার কথা আমাদের সংবাদেও এসেছে এবং সেখানে বলা হয়েছে যে এই দুই উপদেষ্টার এপিএস এবং পিও অর্থাৎ ব্যক্তিগত কর্মকর্তা তারা ক্ষমতার অপব্যবহার করে তারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এখন সেই বিষয়ে ছাড়াও এই দুটি নাম ছাড়াও দুদকের পক্ষ থেকে বলা, অর্থাৎ যে যারা বিক্ষোভ করেছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত যারা আছে অর্থাৎ যেসব এপিএস এবং পিএস এবং পিও অর্থাৎ ব্যক্তিগত কর্মকর্তা যাদের বিষয়ে গণমাধ্যমে এসেছে এবং জনশ্রুতি রয়েছে তাদের বিষয়ে দুদকের একটি দুদক নিজ থেকে যেন তাদের বিষয়ে আইন অনুযায়ী অনুসন্ধান শুরু করে এবং সেই অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে দুদককে বলা হয়েছে। এবং এখন দুদক আসলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেনি। তবে যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে দুদক যে প্রাক অনুসন্ধান অর্থাৎ গোয়েন্দা কার্যক্রম যে সব অনুসন্ধানের ক্ষেত্রে যে শুরু করে বিষয়টি তেমন না। দুদক চাইলে এটি একেবারে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ অনুসন্ধান কার্যক্রমই তারা শুরু করতে পারে। দুদক সেটি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। তবে ব্যক্তি বিশেষ যেগুলো আমরা আসলে দুদকের যারা কাভার করে থাকি মানে ভিআইপি ব্যক্তি অর্থাৎ এরকম বা ক্ষমতাবান যারা আছেন তাদের ক্ষেত্রে দুদক আমরা দেখতে পাই যে তারা প্রাক অনুসন্ধান অর্থাৎ গোয়েন্দা কার্যক্রম শুরু করে থাকে। তার মানে এই দুজনকে তারা তিনজনকে তারা মানে ভিআইপির পর্যায়ে রাখছে বলে আপনি সন্দেহ বা বলতে চাচ্ছেন মোটামুটি এরকমই। যাই হোক, এটা নিয়ে আরো যখন আপডেট হবে তখন আপনার কাছে জানবো। আদিত্য আরাফাত, অনেক ধন্যবাদ। আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত ছিলেন বার্তাকক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট রওনা দেবে ইউরোপের উদ্দেশ্যে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, 6টার সময় ছিল, এখনো কি কার্গো ফ্লাইটটা ছাড়লো? আমি এখন রয়েছি ঠিক সেই কার্গো ফ্লাইটটির সামনেই, যেটি কিছুক্ষণ পর আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি, এর ভেতর আসলে পণ্যগুলো লোড করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সম্পন্ন করেছেন। এখন সবগুলো দরজা আসলে বন্ধ রয়েছে, দুই প্রান্তে দুটি দরজা দিয়ে কিন্তু আসলে কার্গোর ভেতরে মালগুলো তোলা হয়েছে। তো এখন আসলে বাকি প্রস্তুতিটুকু সারা হচ্ছে। তো এই কার্গো ফ্লাইটে সরাসরি স্পেনে চলে যাবে সিলেট থেকে গার্মেন্টস পণ্যগুলো, অর্থাৎ 66
টন কিন্তু পণ্য যাচ্ছে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, এবং সিএনএফ এজেন্ট সহ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিকে তারা 60 টন বলেছিল, পরবর্তীতে আরো 6 টন আসলে বৃদ্ধি পেয়েছে। তো সবকিছু মিলিয়ে আনুষঙ্গিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে প্রায় 2 বছর আগে এখানে আসলে কার্গো স্টেশন স্থাপন করা হয়, তবে সেই আনুষ্ঠানিকতাগুলো, যে সকল নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাপার এবং কার্গো হ্যান্ডেলিং এর যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ডের করে শেষ পর্যন্ত আসলে এই সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার যে অনুমোদন সেটি পায়। এবং বলা হচ্ছে যে নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার দিক দিয়ে এবং স্ক্যানিং মেশিনের যে সক্ষমতা কিংবা অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ঢাকার পরেই সিলেট বিমানবন্দরটি সক্ষম, এবং এর মাধ্যমে আসলে নিয়মিতই ফ্লাইট পরিচালনা করা হবে। আমরা যদ্দূর জানতে পেরেছি আজকের ফ্লাইটের পর আগামী 1 মে এবং তারপর 4 মে পরবর্তী ফ্লাইটের আপাতত শিডিউল বলা হয়েছে, এবং ব্যবসায়ীরাও বলছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন পণ্য নিয়ে। 3টি সিএনএফ এজেন্ট রয়েছে, তারা তাদের গার্মেন্টস পণ্যগুলো পাঠাচ্ছেন এবং স্পেন থেকে আসলে ইউরোপের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়বে, এবং স্পেনেও একটি বড় বাজার রয়েছে আমাদের গার্মেন্টস পণ্যের, সেটি কিন্তু বলা হয়েছে। তো এরই মধ্যে বিকেলে এখানে উপস্থিত হয়েছেন এখানকার যিনি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা রয়েছেন, এর পাশাপাশি সিভিল এভিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশ বিমানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, তারা কিন্তু পরিদর্শন করেছেন কার্গো কমপ্লেক্স সহ সম্পূর্ণ যে প্রক্রিয়াটি। এবং কিছুক্ষণ পর একটি সভা অনুষ্ঠিত হবে, মত বিনিময় সভা, সেমিনার সভা, অর্থাৎ আনুষ্ঠানিক উদ্বোধনের একটি ব্যাপার কিন্তু কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে তারাও এখানে আসলে বিভিন্ন বাণিজ্য উপদেষ্টা দিক নির্দেশনা দেবেন এবং পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করা হবে। তবে সিলেটের যারা স্থানীয় ব্যবসায়ী, তাদের একটি চাওয়া কিংবা দাবি রয়েছে। তারা বলছেন সিলেট যেহেতু একটি কৃষিভিত্তিক অঞ্চল, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিভিত্তিক পণ্য, হিমায়িত পণ্য সহ বিভিন্ন মাছ, সবজি, ফল ফসল কিন্তু ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানির একটি বিশাল সুযোগ রয়েছে এবং সেখানে বড় বাজার রয়েছে। তো সেটি চালু করা দরকার, এবং সেটি চালু করতে এখানে একটি প্যাকেজিং সেন্টার এবং একটি টেস্টিং ল্যাব, যেটি আসলে ঢাকা থেকে টেস্ট করে আনতে হয়, যেটি একটু ব্যয় সাপেক্ষ এবং সেটি সময় সাপেক্ষ। তো এই বিষয়টি সংযুক্ত করলে সিলেট থেকে রপ্তানি বাণিজ্যের যে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে, সেটি কিন্তু আরো সম্প্রসারিত হবে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের, আমদানি রপ্তানি বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। জুয়েল, অনেক ধন্যবাদ প্রত্যুষ তালুকদার। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।